ভাবা যাক 1927 সালের এক প্যাচপ্যাচে গরমের দিনের সেই কথাটা। ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া। তুমুল হইচই, ব্যস্ততা। বছর 23-এর বেটেখাটো এক তরুণ উঠে বসলেন ট্রেনে। পেশোয়ার যাবেন, সেখান থেকে কাবুল। সঙ্গে সবচেয়ে দামি জিনিস একটাই, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে পাওয়া MA ডিগ্রি। ব্রিটিশ প্রশাসনের কাছে যার স্বীকৃতি বা দর তেমন নেই। সুতরাং তরুণ চলেছেন আফগানিস্তান। পাণ্ডিত্যের সঙ্গে প্রগাঢ় রসবোধ সঠিকভাবে মিশে গেলে যে মিঠে করা সন্দেশ তৈরি হয়, তারই নাম যেন সৈয়দ মুজতবা আলী, বাংলা সাহিত্যের এক বিখ্যাত সাহিত্যিক। আজকের ভিডিওতে আপনাদের বলবো সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জীবন কাহিনী। দেশে বিদেশে ঘোরার বিচিত্র অভিজ্ঞতা লিখে যেতেন সাবলীল আড্ডার মেজাজে। তথ্যে পরিপূর্ণ, অথচ বদহজমের উদ্গার ওঠে না একেবারেই। হরেক রকম ভাষায় সমান দক্ষ ছিলেন। গল্প করার সঙ্গী পেলে তাকে থামানো মুশকিল হতো। আবার ধর্ম ও দর্শনের সাধনায় উদার সংকীর্ণতাবাদী চর্চার জন্য পিছু ছাড়েনি কটাক্ষও। বাংলা সাহিত্যের দরবারে এমন সুস্বাদু পঞ্চব্যঞ্জন পরিবেশনের কৃতিত্ব সৈয়দ মুজতবা আলী ছাড়া আর কজনেরই বা আছে। সৈয়দ মুজতবা আলী সাহিত্যিক এবং সঙ্গে শিক্ষাবিদও বটে। 1904 সালের 13ই সেপ্টেম্বর পিতার কর্মস্থল তৎকালীন পূর্ববঙ্গের শ্রীহট্টে করিমগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তর সুরগ্রামে। তার পিতা সৈয়দ সেকেন্দার আলী ছিলেন সাব রেজিস্ট্রার। চাকরি সূত্রে পিতার কর্মস্থল পরিবর্তনের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের পর সৈয়দ মুজতবা আলী শেষ পর্যন্ত শান্তিনিকেতনে ভর্তি হন এবং 5 বছর অধ্যয়ন করে 1926 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্বভারতীতে তিনি বহু ভাষা শেখার সুযোগ পান। বিদুশেখর শাস্ত্রী ফর্মিকির অধীনে তিনি সংস্কৃত ভাষা এবং সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়ন করেন। ডক্টর মার্ক কলিংস মরিসের নিকট ইংরেজি, ফরাসি ও জার্মানি, বগদানফের নিকট ফার্সি এবং আরবি এবং তুচ্চির নিকট ইতালিয়ান ভাষা শেখেন। এই সময় তিনি হিন্দি এবং গুজরাটি ভাষাও শিক্ষা করেন। বাল্যকালে পারিবারিক সূত্রে উর্দুর সঙ্গে তার পরিচয় ছিলই। তিনি চিরকালই ছিলেন ভ্রমণ পিপাসু। শান্তিনিকেতনের প্রথম দিকের শিক্ষার্থী ছিলেন সৈয়দ মুজতবা আলী। সংস্কৃত, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, গুজরাটি, ফরাসি, জার্মানি, ইতালিয়ান সহ মোট 15টি ভাষা জানার দক্ষতা ছিল সৈয়দ মুজতবা আলীর। অসম্ভব মেধাবী ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে সৈয়দ মুজতবা আলীর প্রথম দেখা হয় 1919 সালে। রবীন্দ্রনাথ তখন সিলেটে। ছাত্রদের আকাঙ্ক্ষা সম্বন্ধে বক্তৃতা দেন। মুজতবা আলীর বয়স তখন 14 বছর। বক্তৃতা শুনে তিনি রবীন্দ্রনাথের কাছে চিঠি লিখে জানতে চাইলেন আকাঙ্ক্ষা উচ্চ করতে হলে কি করা প্রয়োজন। সিলেট সফর শেষ করে রবীন্দ্রনাথ গিয়েছিলেন আগরতলায়। সপ্তাহখানেক পরেই কবির কাছ থেকে চিঠির উত্তর পেলেন কিশোর মুজতবা আলী। 10-12 লাইনের চিঠির মর্মার্থ ছিল, আকাঙ্ক্ষা উচ্চ করিতে হইবে এই কথাটার মোটামুটি অর্থ এই, স্বার্থই যেন মানুষের কাম্য না হয়। দেশের মঙ্গলের জন্য ও জনসেবার জন্য স্বতঃস্ফূর্ত উদ্যোগ কামনায় মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। তোমার পক্ষে কি করা উচিত তা এত দূর থেকে বলে দেওয়া সম্ভব নয়, তবে তোমার অন্তরের শুভেচ্ছাই তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠি কিশোর মুজতবা আলীর মনে গভীর আবেদন সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করে তার পরিবারে। মুজতবা আলী পরে শান্তিনিকেতনে পড়বার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন পিতার কাছে। তখন বিশ্বভারতী সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে। শান্তিনিকেতনে পড়তে যান সৈয়দ মুজতবা আলী। বিশ্বভারতী থেকে স্নাতক হয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে আফগানিস্তানের কাবুল কৃষিবিজ্ঞান কলেজে ফরাসি এবং ইংরেজি ভাষার প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন সৈয়দ মুজতবা আলী। কলকাতা থেকে কাবুল যাওয়ার পথের যাত্রা নিয়েই পরে লিখেছিলেন সুবিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, যেখানে আমরা দেখতে পাই অত্যন্ত সূক্ষ্ম রসবোধের সঙ্গে দৈনন্দিন জীবনের বর্ণনা এবং আফগানিস্তানের আর্থসামাজিক নানা পট পরিবর্তনের বিষয়। মুজতবা আলী যখন কাবুলে ছিলেন তখনই আফগানিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন শুরু হয়েছে। এক পর্যায়ে বাচ্চায়ে সাকোয় আক্রমণ, এর মধ্য দিয়ে ভ্রমণ কাহিনী দেশে বিদেশে শেষ করেছিলেন তিনি। দেশভাগের 1 বছর পরে দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া দেশে বিদেশে গ্রন্থাকারে প্রকাশিত হয় 1949 সালে। সেখানেও ছিল নানান ঝক্কি, যা নিয়ে প্রথম প্রকাশকের সঙ্গে প্রকাশ্য বিরোধও হয়েছিল মুজতবা আলীর। বিষয়টি গড়িয়েছিল আদালতে। এই অবস্থায় উকিলের প্রয়োজন পড়লে মুজতবা আলী ব্যারিস্টার তাপস কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলেন, ভাই, আমার এমন একজন কৌশলী চাই যে কিনা আমার এই মামলাটায় আমাকে
হারিয়ে দেবে। তাপস কুমার মুস্তাফা আলীর রসটা ধরতে পেরে বললেন, আপনি ঠিক জায়গাতেই এসেছেন, আমি এখনও পর্যন্ত একটা মামলাতেও জিততে পারিনি। এরই মধ্যে মুস্তাফা আলী আলিগড় বিশ্ববিদ্যালয় হয়ে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন দর্শন শাস্ত্রেও। তুলনামূলক ধর্মতত্ত্বে নিয়েছিলেন ডি.ফিল ডিগ্রি। বছরখানেক পড়েছিলেন কায়রোর বিশ্ববিখ্যাত আল জাহার বিশ্ববিদ্যালয়েও। সাহিত্যে সৈয়দ মুস্তাফা আলীর হাতেখড়ি হয়েছিল শান্তিনিকেতনে থাকাকালীন। এই সময়ে সত্যপীর, অমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী সহ নানা ছদ্মনামে দেশপত্রিকা, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী পত্রিকায় তিনি লিখতেন। বরোদার মহারাজ সয়াজি রাওয়ের আমন্ত্রণে 1935 সালে বরোদা কলেজের তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক হয়েছিলেন সৈয়দ মুস্তাফা আলী। তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের খণ্ডকালীন প্রভাষক হিসাবেও কিছুকাল দায়িত্ব পালন করেন। পরে পেশার পরিবর্তন করে মুস্তাফা আলী ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপের সচিব এবং অল ইন্ডিয়া রেডিওর কর্মকর্তাও হন। সবশেষে তিনি বিশ্বভারতীর ইসলামী ইতিহাস বিভাগের রিডার হিসেবে যোগ দেন 1961 সালে এবং সেখান থেকেই 1965 সালে অবসর নেন এবং কর্মজীবন শেষ করেন। শান্তিনিকেতনে অধ্যয়নকালে বিশ্বভারতী পত্রিকায় তার কয়েকটি লেখা প্রকাশিত হয়। কালান্তর, আল ইসলাহ প্রভৃতি সাময়িক পত্রেও তিনি নিয়মিত লেখক ছিলেন। গ্রন্থাকারে তার মোট 30টি উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, জলে ডাঙায়, উপন্যাস অবিশ্বাস্য, শবনম, সহইয়ার, রম্য রচনা পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, ছোট গল্প চাচা কাহিনী, টুনি মেম, মুস্তাফা আলীর ডি.ফিল অভিসন্দর্ভ, দ্য অরিজিন অফ খোজাস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে বন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় 1936 সালে। তার আরেকটি অনবদ্য গ্রন্থ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। সৈয়দ মুস্তাফা আলী দেশে বিদেশে গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ এবং প্রতিষ্ঠা লাভ করেন। কিন্তু শান্তিনিকেতনের মায়া কখনোই ছাড়তে পারেননি মুস্তাফা আলী। বরাবরই শান্তিনিকেতনের প্রতি ছিল তার অসীম টান। তাই 1961 সালে শান্তিনিকেতনে ফিরে এসে বিশ্বভারতীর ইসলামী ইতিহাস বিভাগে রিডার হিসাবে যোগ দেন। একদল দর্শনার্থী দেখা করতে এসেছিলেন তার সঙ্গে। তাদের বলেছিলেন, শান্তিনিকেতন এসেছো কি কি দেখতে? ক্ষিতিমোহন সেনকে দেখেছো? তারা বললেন, দেখেছি। নন্দলাল বসুকে? হ্যাঁ দেখেছি। হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে? তাকেও দেখেছি। তারপর তিনি বলেন, ও বাঘ সিংহ সব দেখে এখন বুঝি খরগোশকে দেখতে এসেছো? সাহিত্য তো বটেই, ব্যক্তিজীবনেও প্রচণ্ড রসিক মানুষ ছিলেন সৈয়দ মুস্তাফা আলী। বেশি বয়সে বিয়ে করার কারণে সবসময় আক্ষেপ করতেন। বলতেন, বেশি বয়সে যে পতিরা বিয়ে করে তারা ভীষণ বউপ্রেমী হয়। আমার অবস্থাও হয়েছে ঠিক তেমনটাই। একসময় অ্যালসেশিয়ান জাতের কুকুর পুষতেন। পোষা কুকুরটির নাম দিয়েছিলেন মাস্টার, কারণ তিনি একটু বেশি খেতে শুরু করলেই কুকুরটা চিৎকার করত। মুস্তাফা আলী কুকুরটাকে নিয়ে এক লেখায় লিখেছিলেন, গত জন্মে এ বেটা নিশ্চয়ই আমার চাচা ছিল। জীবন সম্পর্কে সৈয়দ মুস্তাফা আলী বলেছিলেন, জীবনই অভিজ্ঞতা আর অভিজ্ঞতাই জীবন। অভিজ্ঞতা সমষ্টির নামই জীবন, আর জীবনকে খণ্ড খণ্ড করে দেখলে এক একটি অভিজ্ঞতা তৈরি হয়। এক একটি অভিজ্ঞতা যেন এক এক ফোঁটা চোখের জলের রুদ্রাক্ষ। সবকটা গাথা হয়ে যে তসবি মালা হয়, তারই নাম জীবন। সৈয়দ মুস্তাফা আলী আজীবন ছিলেন সব সংকীর্ণতার ঊর্ধ্বে। তিনি নিজেকে বলতেন বিশ্ব নাগরিক, যার প্রমাণ তার লেখাতেও উঠে এসেছে। সৈয়দ মুস্তাফা আলী সম্পর্কে তার বড় ভাই সৈয়দ মোর্তাজা আলী লিখেছেন, তার সাহিত্যে বিন্দুমাত্র ধর্মীয় সংকীর্ণতা ছিল না, কিন্তু তার এই উদারতার জন্য গোঁড়াধর্মীরা তাকে কোনোদিনও ক্ষমা করেননি। যে শান্তিনিকেতন তার সাহিত্য জীবনের ভিত গড়ে দিয়েছিল, পরবর্তী জীবনের একটা সময়ে সেই শান্তিনিকেতনই তার মনোকষ্টের কারণ হয়। কিছু লোকের অপপ্রচার এবং রটনায় তিনি বিব্রত হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। এক পর্যায়ে ছেড়ে চলে গিয়েছিল তার ছাত্র এবং শিক্ষক জীবনের নানা স্মৃতি আনন্দের শান্তিনিকেতন থেকে। পরিবারের লোকেরা ডাকতেন সীতারা, সংক্ষেপে সীতু। কাছের বন্ধুরা ডাকতেন মুস্তাফা, আবার সাগরময় ঘোষ ডাকতেন কেবলই সৈয়দদা। 1964 সালে কলকাতার কিছু পত্রিকা সৈয়দ মুস্তাফার বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। ওই বছর শারদীয়া বেতার জগৎ পত্রিকায় বহু আগে দেওয়া এক বেতার ভাষণ পুনর্মুদ্রিত হয়েছিল। সেটি নিয়ে যুগান্তর পত্রিকায় একজন কলাম ধরে লেখককে মন্তব্য করেন, মুস্তাফা আলী নাকি ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মের ওপর আঘাত করছেন। অবশ্যই নিবদ্ধের বিরুদ্ধে আচ্ছা মতো জবাব দেন মুস্তাফা আলীর শহীদ পরিমল গোস্বামী। সেই বছরই 1964 সালে মুস্তাফা আলীর বয়স 60 বছর পূর্ণ হয়। তিনি আশা করেছিলেন বিশ্বভারতীতে তার চাকরির মেয়াদ বাড়বে, কিন্তু 60 বছর পূর্ণ হওয়ার পর 1965 সালের
30শে জুন তাকে অব্যাহতি দেওয়া হয়। কেউ কেউ মনে করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ মুস্তাবা আলীকে অব্যাহতি দিয়েছিল বাধ্য হয়ে, কারো অপপ্রচারে প্রভাবিত হয়ে নয়। মুস্তাবা যদি উপাচার্যের পরামর্শ মতো গবেষণা কর্ম সম্পাদন করতেন তাহলে হয়তো তার মেয়াদ বাড়তে পারত। কিছুটা কষ্ট নিয়ে মুস্তাবা আলী শান্তিনিকেতন ছেড়ে বোলপুরে একটি বাড়ি ভাড়া নেন, কিন্তু শান্তিনিকেতনের সেই কুৎসা রটনাকারীরা তার পিছু ছাড়েনি। এমন সময় শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। অপপ্রচারকারীরা বলতে শুরু করেন মুস্তাবা আলী আসলে পাকিস্তানের চর, তার পরিবার থাকে পাকিস্তানে, তার স্ত্রী পাকিস্তান সরকারের চাকুরে, তিনি এখানে কেন? এসব রটনা বিশ্বাস করে স্থানীয় অত্যুৎসাহী পুলিশ তার বোলপুরের বাড়িতে অভিযান চালায় এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করে। বিষয়টি শুনে তৎকালীন তথ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী অত্যন্ত ক্ষিপ্ত মুস্তাবা আলীকে পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন। সাগরময় ঘোষ পরে এক লেখায় মন্তব্য করেন, যেসব অর্বাচীন লোক সৈয়দা সম্পর্কে এমন রটিয়েছেন তারা মানুষটাকে ভালোভাবে জানতেন না। আর অন্নদা শঙ্কর রায় মন্তব্য করেন, এ আমাদের সবার লজ্জা। বলার অপেক্ষা রাখে না, এ ঘটনায় মুস্তাবা আলী মানসিকভাবে প্রচণ্ড আঘাত পান, অসুস্থ হয়ে পড়েন, ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারতেন না। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। কিছুটা সুস্থ হয়ে 1968 সালের 15ই ডিসেম্বর মুস্তাবা আলী বোলপুরে বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে আসেন। এরপর বেঁচেছিলেন প্রায় 6 বছর। 1974 সালের 11ই ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় দেহ রাখেন বাংলা সাহিত্যের বিখ্যাত এই লেখক সৈয়দ মুস্তাবা আলী। এতক্ষণ আপনারা শুনলেন সাহিত্যিক সৈয়দ মুস্তাবা আলীর বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।